নমস্কার বন্ধুরা, রুমার গল্পের দুনিয়ায় আপনারা সকলে স্বাগত। আজ আপনারা শুনবেন সর্বাণী মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস বসন্তবেলার দ্বিতীয় এবং অন্তিম পর্ব। প্রথম পর্বটি আমি আগেই বলে দিয়েছি, আপনারা যারা শুনেননি তারা অবশ্যই শুনে নেবেন। আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এখন শুরু করছি বসন্তবেলা উপন্যাসের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গল্প পাঠে আমি রুমা। আর কিছুক্ষণের মধ্যেই প্লেন ল্যান্ড করবে। দুদিনের জন্য বাইরে গিয়েছিল ডক্টর বৈশ্যানর ব্যানার্জি। ডাক্তার হিসেবে হামেশাই এরকম দেশ বিদেশে যেতে হয় সেমিনারে যোগ দিতে, কিন্তু এবারের এই দুদিনের সিঙ্গাপুর যাওয়ার সঙ্গে অন্য সববারের যাওয়ার অনেক তফাৎ। বনাকে দুদিন আগে সকলের চোখের ওপর ওইভাবে বাড়িতে নামিয়ে দিয়ে আসা, সারা পাড়া জানিয়ে রাস্তা থেকে হাঁক দিয়ে বলা, খুব শিগগিরই আসবে, দরকার আছে। তার একটা অভ্যুত্থ প্রভাব তো পড়বেই, বিশেষ করে ওই মেয়েটার ওপর। ছেড়ে কথা বলবে না কেউই, জানে বলেই দুদিন স্বস্তিতে কাটাতে পারেনি। থেকে থেকে ওই এক চিন্তা মাথায় ঘুরছিল, কি করছে, কেমনভাবে ওই বাড়িতে দিন কাটছে মেয়েটার, পারছে কি সামাল দিতে? পাশের বাড়ির ওই তেজি সুন্দরী মহিলা বনার মৈত্রেয়ী, যাকে ইশারায় অনুরোধ জানিয়েছিল একটু দেখবেন, সে কি পেরেছে ওকে আগলাতে? বৈশ্যানর ব্যানার্জি কোনোদিন কোনো মেয়ের জন্য এমন করে ভাবেনি, রাকার জন্যেও না। বিয়ের পরপর রাকাকে বাড়িতে একলা রেখে কতই তো বাইরে যেতে হয়েছে, কিন্তু এরকম কখনো হয়নি। অথচ দারুণ সুন্দরী রাকার সঙ্গে দিনের পর দিন প্রেম করে বিয়ে। লোকে হাঁ করে চেয়ে থাকতো ওদের জুটির দিকে, একেবারে প্রি মেডিকেল থেকে দুজনে একসঙ্গে। রাকা বরাবর খেয়ালি, প্রায় স্বেচ্ছাচারী, কিন্তু সে যে এই দাগা দেবে বিন্দুমাত্র বুঝতে পারেনি বৈশ্যানর। এরকমই এক বাইরের সেমিনার থেকে ফিরে দেখে রাকা নেই। 2 লাইন লিখে জানিয়ে রেখে গেছে সে আর এখানে থাকছে না, কারণ তার জীবনে অন্য পুরুষ এসেছে। তাকে নিয়ে এবার একবার ট্রাই করতে চায়। শুধু স্তম্ভিত নয়, একেবারে চুরচুর হয়ে গিয়েছিল বৈশ্যানরের মতো পুরুষও। এমনই আকস্মিক, এমনই অকল্পনীয় এই শখ যে অনেক দিন পর্যন্ত স্বাভাবিক হতে পারেনি। বরং যখন দেখল জয়েন্ট অ্যাকাউন্টের সমস্ত টাকা লকারে সোনাদানা উধাও, তখন নিজে নিজেই ধাতস্থ হলো। বাইরেটা যার এত সুন্দর, ভেতরটা তার এত কুৎসিত, এত লোভী, এত নীচ। বিশাল এক পাথর যেন নেমে গেল বুক থেকে। প্রচণ্ড রিলিফ, প্রচণ্ড শান্তি। দুরারোগ্য ব্যাধির উপশম হলে যে আরাম, সেই আরামে নিশ্চিন্তে ঘুমোলো ডক্টর বৈশ্যানর ব্যানার্জি। তখনই লক্ষ্য করতে শুরু করেছিল এতকাল ধরে যাকে দেখেও দেখেনি সেই মেয়েকে। চোখের সামনে ধীরে ধীরে পাপড়ি খুলছিল অজানা কৃষ্ণকলি। সমস্ত সংসার, বাড়ি কিভাবে মাথায় করে রেখেছে ওই সামান্য মেয়ে। প্রত্যেকটা মানুষের সুখ সুবিধে আরামায়েশের দায় বয়ে বেড়াচ্ছে কবে থেকে। কারুর কাছে কোনো প্রত্যাশা নেই, কারুর কোনো প্রতিদানও নেই। ভালোবাসা দূরে থাক, মায়া মমতাহীন এক নির্বান্ধব পুরীতে সকলের মধ্যে একলা হয়ে জীবনটা কাটিয়ে চলেছে মুখ বুজে। প্রথমে নজর পড়েছিল ওদের বাবা মানবেন্দ্রবাবুর জন্য আয়া রাখার ঘটনা দিয়ে। বৈশ্যানরই বলেছিল রাখতে, সব ব্যবস্থাও করে দিতে চেয়েছিল, বাধা দিয়েছিল বাড়ির প্রত্যেকে। দরকার নেই, বনাই তো আছে। বনা সেখানেই ছিল। তার নির্বিকার মুখ দেখে কে বলবে তাকে নিয়েই কথা হচ্ছে, বলে উঠেছিল বৈশ্যানর ব্যানার্জি। ডাক্তার হিসেবেই বলছি, মিশুমশাইয়ের ইউরিন স্টুলের ওপর কন্ট্রোল কবে আসবে আমিও জানি না। সমানে জামা কাপড় বিছানা নষ্ট করে ফেলছেন। প্রফেশনাল আয়া মাস্ট। তারাও 24 ঘন্টা করবে না, 12 ঘন্টা করে ভাগ করে 2 শিফটে করবে।
সেখানে বনা একা সামলাবে কি করে? দুই বউ হেসে উঠেছিল। আয়ার কথা আপনি আজ বলছেন? হে কম্ম তো বনাই করে আসছে কবে থেকে। বাবা তো পারলেও নড়বেন না। আর বনারও কোনো ঘেন্নাবৃত্তি নেই, একাই সব কাচাচ্ছে দু হাতে। কই, অসুবিধা তো কিচ্ছু হচ্ছে না। বৈশানার ফস করে বলে বসেছিল, অসুবিধা হচ্ছে না এই বাড়ির আর সকলের। ওর হচ্ছে কি না সে কথা কি ওর কাছে কেউ জানতে চেয়েছে? আর ঘেন্নাপিত্তি যে নেই সেটা কি ও নিজে বলেছে? বলুক, আমার সামনে ও নিজে কথা বলুক। থমথমে হয়ে উঠেছিল ঘর, ঘরের প্রতিটি লোকের মুখ। বনা শুধু একবার নির্বিকার মুখে বৈশানরের দিকে তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। সেই চাউনি, সেই মুখ প্রচণ্ড ঘা মেরে গেল, যেন তীব্র ভৎসনায় বলে গেল, এতদিনে এতদিনে চোখে পড়ল। আজ যেন পরিষ্কার নিষেধ করে গেল, আমাকে নিয়ে কোনো কথা নয়। সেই দিনই সমস্ত আগল ভেঙে ভেতরের দরজা খুলে গেল বৈশ্যানর ব্যানার্জির। ভেঙে দিয়ে গেল ওই মেয়ে, সেই প্রথম। ডক্টর বৈশ্যানর ব্যানার্জি মনে মনে শপথ নিল, তোমাকে দিয়েই আবার নতুন করে আমার সমস্ত কথা আমি শুরু করব। সেই প্রথম। সেই থেকে ভেতরে ভেতরে এক প্রবল অস্বস্তি শুরু হয়েছিল সকলেরই। টেকেন ফর গ্র্যান্টেড কালো মেয়েকে নিয়ে। কিসের অস্বস্তি সেটা তারা নিজেরাও জানে না, জানতে চাইতেও ভয়। বাড়ির কর্তা মানবেন্দ্র সেনগুপ্ত হঠাৎ করে এক অজানা শঙ্কায় কেঁপে উঠেছিল। আমার কি হবে? তার পরমুহূর্তেই আস্ফালন করে জোর গলায় বাজখাই হাঁক দিয়েছিল। ওই ভয় দূর করতেই, বনা, এই হারামজাদি বনা। থমথমে মুখ করে বসে একই কথা ভাবছিল দুই ছেলে, সমরেন্দ্র আর অমরেন্দ্র। হঠাৎ করে বৈশ্যানরের হলোটা কি? কবের থেকে এ বাড়িতে আসছে? কই, কখনো তো। সেই উদ্বেগই রুক্ষস্বরে চিৎকার হয়ে বাইরে বেরিয়ে এলো, বনা, এই লক্ষ্য ছাড়া আপদ। দুই বউ হাঁড়িমুখ করে বসে বসে প্রমাদ গুনছিল আর মুখে ছিছি করছিল। কি আক্কেল বৈশ্যানরের মতন এমন একজন মানুষের, ওই রকম একটা মেয়ের হয়ে এভাবে মুখ খুলে সকলকে অপদস্থ করল। বউ চলে গিয়ে মাথাটাই বোধহয় একেবারে গেছে। নিজেদের মাথাগুলোই ঠিক করার জন্যে তারস্বরে ডেকে উঠল, বনা, অলস অপদার্থ মেয়ে। এমনকি সারাক্ষণের ফুল টাইমার রামুও শুকনো মুখে নাক চোখ কুঁচকে নার্ভাস হয়ে হাতের নখ কামড়াচ্ছিল। এ কেমন কথা? ওই বনা দিদির মতো একটা মেয়ের জন্যে সব্বাইকে বেইজ্জত করে কথা বলে দিল অমন রাজপুত্রের চেহারার রাঙা টকটকে ডাক্তার দাদা। ওই যে কথায় বলে না, কোথায় কার মজে মন, কি বা হাঁড়ি কি বা ডোম। এটা কি সেরকমই কিছু? তাহলে তো সর্বনাশ, কাজ করতে করতে জান কয়লা হয়ে যাবে, আরামের ঘুমের 12টা বেজে যাবে। ওই দুশ্চিন্তাতেই রামুও হাঁকপাক করে মরণ আত্মনাদ ছাড়ল। বনা দিদি, তুমি কি মরে গেলে নাকি? শান্ত মুখে বনা জনে জনে প্রত্যেককে জিজ্ঞাসা করে গেল, কি হয়েছে, ডাকছো কেন? তখন কেউই ডাকার কোনো কারণ খুঁজে পেল না। শপিং মলের ক্যাফেটেরিয়ায় বসে ডক্টর বৈশ্যানর ব্যানার্জি তার বনবিথিকার হাতে একটা জিনিস তুলে দিয়েছিল, সুন্দর দামি একখানা মোবাইল ফোন। জানতো ওদের বাড়িতে সকলেরই এ জিনিস আছে, এমনকি রামুরও নেই শুধু বাড়ির ছোট মেয়ের। তাই সেমিনারে যাওয়ার আগের দুপুরে বনাকে ওখানে আসতে বাধ্য করেছিল, কারণ বৈশ্যানরের নিজেরও কিছু বাধ্যবাধকতা ছিল। আর সে দেরি করতে চায় না। সেমিনার থেকে ফিরেই ওদের বাড়িতে গিয়ে বনার ব্যাপারে কথাবার্তা বলবে। সেই জন্যেই ওই মেয়ে যতই বারণ করুক,
সকলের নাকের ডগা দিয়ে সবার চোখের সামনে একেবারে বাড়িতেই নামিয়ে দিয়ে যাবে। তাতে অবধারিত ঝড় উঠবে। বৈশানরেই চাইছিল ঝড় উঠুক, একটা তোলপাড় হোক, তাহলে এসপার ওসপার করতে সুবিধে হবে। কিন্তু যে দুটো দিন থাকছে না, সেই দুটো দিন যে মেয়েটার ওপর দিয়ে কী চলবে এই বাড়িতে সেটা খুব ভালো করে জানা আছে বলেই মোবাইল ফোনটা জোর করে গুঁজে দিয়েছিল ক্যাফেটেরিয়াতে বসে। যত্ন করে শিখিয়ে দিয়েছিল এর ব্যবহার। বলেছিল, ফ্লাইটে থাকা ছাড়া সারাক্ষণ এটা খোলা থাকবে, শুধু তোমার জন্যে। বাড়িতে যা কিছুই ঘটুক আমাকে ফোনে জানাবে। বনা নয়, মুখ তুলে বৈশানরের চোখে চোখ রেখে চেয়ে থেকেছিল বনবিথিকা। সেই দৃষ্টি যেন জিজ্ঞাসা করে উঠল, এতদিন কোথায় ছিলেন? না, পাখির নীড়ের মতো চোখ নয়, জীবনানন্দের কাব্যিক বনলতা সেন নয়, একেবারে বাস্তবের সাধারণ মেয়ে বনবিথিকা সেনগুপ্ত। তবু এই চাউনি বৈশানরের মতো পুরুষের বুকে ঢেউ তুলল। ঝুঁকে টেবিলের ওপারে জড়সড় হয়ে বসে থাকা মেয়ের কালো হাতখানা নিজের টকটকে হাতের পাতায় ভরে বলল, বিশ্বাস করো, আমি তোমার জন্যে খুব চিন্তায় থাকব। বিশ্বাস করল ওই দুই চোখ, তাদের দৃষ্টিই বলে দিল সে কথা। আর খুব নিচু গলায় আস্তে করে সে আশ্বস্ত করল, চিন্তা করবেন না, নিশ্চিন্তে ঘুরে আসুন, আমি ঠিক থাকব, কিছু হবে না। বাধ্য হয়ে ফোন নিতে হয়েছে, কিন্তু বৈশানরকে একবারও নিজে থেকে ফোন করেনি তার আবিষ্কার বনবিথিকা। এই দুটো দিনে যতবার ফোন করেছে ডক্টর বৈশানর ব্যানার্জি, আর প্রত্যেকবারই পেয়েছে শান্ত স্বাভাবিক স্বরে একই জবাব, আমি ঠিক আছি। বিশ্বাস হয়নি বৈশানরের। এতদিন ধরে দেখে আসছে ও বাড়ির সবাইকে, বিশ্বাস করার কথাও নয়। বারবার জিজ্ঞেস করেছে, কেউ কিছু বলেনি তোমাকে? জানতে চায়নি কিছু? আমি ওভাবে সকলের চোখের ওপর নামিয়ে দিয়ে আসা সত্ত্বেও? এক টুকরো হাসির আওয়াজের সঙ্গে ভেসে এসেছে প্রতিবারই এক কথা, যাই বলুক আর যাই করুক আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। প্রথমবার কানে খট করে লেগেছিল যাই করুক শব্দ দুটো। জোর দিয়ে জানতে চেয়েছে, যাই করুক মানে? একটু থমকে থেকে উত্তর এসেছে, ওটা কথার কথা, কোনো মানে নেই। মানতে পারেনি বৈশানর। বারবার ঘুরিয়ে ফিরিয়ে জেরা করেছে, কিন্তু এক চুলও নাড়াতে পারেনি ওই মেয়েকে তার বক্তব্য থেকে। শেষে রেগে উঠেই বলেছে, তুমি নিজে থেকে একবারও ফোন করলে না কেন? সমানে আমি কেবল ফোন করে যাচ্ছি। জবাবে যে কথা শুনল রাগ ভুলে হেসে উঠেছিল নিজেও। কুলকুল হাসির সঙ্গে ওধার থেকে এক টুকরো কৌতুক ঠিকরে পড়েছিল। সেজন্যেই তো, আপনি তো ফোন করার কোনো চান্সই দিচ্ছেন না, আমি করব কি করে? বৈশানর ভেবেছিল, বনাও এরকম করে হাসতে পারে, এভাবে কথা বলতে পারে। না, বনা নয়, বনা নয়, এ মেয়ে অন্য। অরণ্যের ছায়াঘন তরুশ্রেণী, বনবিথিকা, নিবিড় একফালি আশ্রয়। ঠিকই ভেবেছিল ডক্টর বৈশানর ব্যানার্জি। ওই সন্ধেবেলা মাটি ফাটিয়ে মাথা তুলেছিল যে বনবিথিকা, তাকে কেউ চেনে না এতকাল ধরে দেখা সত্ত্বেও। সত্যি সে এক অন্য মেয়ে, এক অন্য নারী, নির্ভীক, নিঃসংকোচ, নিজেই নিজের আশ্রয়। বাড়ির লোকেরাও কেমন যেন মিইয়ে গেল তার সামনে। মুখে অবশ্য চোটপাট সমানেই চলছিল, কিন্তু সেটা ওই করতে হয় বলেই। নিজেরাও প্রত্যেকে টের পাচ্ছিল ওই তর্জন গর্জনে আগের সেই জোর নেই, সেই ধার নেই। অদ্ভুত এক নিরুপায় অবস্থা নিয়ে সময় পার করছিল তারা। অপেক্ষা করছিল। কিসের অপেক্ষা সেটা তারা নিজেও জানে না। আর বনা,
সে একেবারে নির্বিকার, যেন কিছুই হয়নি, কিছুই ঘটেনি। বাবা দাদা বৌদিরা যা বলে যাচ্ছে সেটা যেন অন্য কাউকে, ওকে নয়। অদ্ভুত নিরাসক্তি আর নির্লিপ্তি নিয়ে রুটিন মাফিক এবং রুটিনের বাইরেও তার কাজ করে যাচ্ছিল 2 দিন ধরে। কোনো অপেক্ষা ছিল না তার, কোনো প্রতীক্ষা ছিল না, কেবল একটাই বিশ্বাস ছিল, যা হওয়ার সেটা হবেই। এই বিশ্বাসের জোর বনাকে জুগিয়েছিল বনবিথিকা। নিজের বাড়ির মস্ত হলের জানালায় চোখ কান লাগিয়ে দাঁড়িয়ে চৌকিদারি করা সম্ভব হয়নি মৈত্রেয়ীর পক্ষে। রাতটা কোনো মতে কাটিয়ে পরের দিন সকালেই ছুটে গেছিল বনার কাছে ওকে নিয়ে আসতে। কিন্তু কাকে আনবে? এ কোন বনা? ঝরঝরে সতেজ সবুজ এক শাখা তরু যেন হঠাৎই ফনফনিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে। বাড়ির সকলের কটূক্তি ধিক্কার যেন ধাক্কা খেয়ে তাদের কাছেই ফেরত যাচ্ছিল। বনার কোনো হেলদোল নেই, যা করার করে চলেছে। কিন্তু মৈত্রেয়ীরই আর সহ্য হচ্ছিল না। সেদিন আর কারুর পরোয়া করল না। বলার জন্য যে বলা, মেসোমশাই বনাকে নিয়ে যাচ্ছি, সেটারও প্রয়োজন বোধ করল না। সোজা গিয়ে বনার হাত ধরে টানল। চল, আমার সঙ্গে চলে আয়, এখানে এভাবে থাকতে পারবি না। ওকে আরও অবাক করে দিয়ে বনা এক অস্বাভাবিক গলায় বলে উঠেছিল, কেন মৈত্রেয়ীদি, থাকতে পারবো না কেন? বেশ তো আছি, খাচ্ছি দাচ্ছি, যা করার করছি। বিশ্বাস হচ্ছিল না মৈত্রেয়ীর, তবু জোর দিয়ে জিজ্ঞেস করেছিল, তুই খেয়েছিস? এর মধ্যে তুই খেতে পেরেছিস? গলা দিয়ে নেমেছে তোর? খেতে দিয়েছে এরা তোকে? গুটিপোকা থেকে প্রজাপতি বের হওয়া কখনো নিজের চোখে দেখেনি মৈত্রেয়ী। গল্পই শুনে এসেছে এতকাল। এবার দেখল ঝরঝরিয়ে হাসছে বনা, আর সেই অস্বাভাবিক সহজ স্বরে বলছে, আমাকে আবার এখানে কে কবে খেতে দেয় মৈত্রেয়ীদি? আমিই তো সকলের খাওয়ার ব্যবস্থা করি, তুমি বুঝি জানো না? আর গলা দিয়ে নামবে না কেন? খুব ভালো করেই নেমেছে। কাল কিছু খাইনি তো, তাই আজ সবার আগে নিজের পেটটা ভরিয়ে নিয়ে তবে কাজে হাত দিয়েছি। আর পারেনি মৈত্রেয়ী। সকলে কান পেতে আছে জেনেও চেঁচিয়ে উঠেছিল, সত্যিই তোর হায়াপিত্তি বলে কিছু নেই, নির্লজ্জ বেহায়া মেয়ে। কাল গালে চড় পড়েছে, এবার ঘাড়ে হাত পড়বে, ঘাড় ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তখন উচিত শিক্ষা হবে তোর। হঠাৎই হাসি থামিয়ে এক পরিণত অন্য বনা শান্ত ধীর স্বরে অভ্যর্থ সত্য তুলে ধরল, সেটা হবে না মৈত্রেয়ীদি, তুমি নিশ্চিন্ত থাকো। আমি না হলে এবারই অচল, সেই জন্যেই তো কাল থেকে সবাই এমন করছে। সকলেই চায় আমি যেন থাকি, বরাবরের মতো এ বাড়িতেই থেকে যাই। তুমি এটা বুঝতে পারছো না কেন, সেটাই আমার এই নিরেট মাথায় ঢুকছে না। স্তব্ধ মৈত্রেয়ী দেখল মুহূর্তে নিঃশব্দ হয়ে গেল গোটা বাড়ি। কালকের চট 4 গুণ হয়ে সকলের মুখে গিয়ে পড়েছে। এই অতি সহজ অথচ নিদারুণ সত্যির মোকাবিলা করার মেকি সাহসটুকু পর্যন্ত জোগাল না কারুর। মৈত্রেয়ী নিজেও কি এমন পরিষ্কার করে দেখতে পেয়েছিল এই অতি সহজ সত্যিটাকে? সামান্য মেয়ে বনা হারিয়ে দিল মৈত্রী চৌধুরীর মতন সবদিকে চৌকস মহিলাকে। বাড়ি ফিরে আস্তে আস্তে মৈত্রেয়ী নিজেকেই প্রশ্ন করল, বনা নাকি বনবিথিকা? এসেছিল বনা, সেদিনই দুপুরে। তার মৈত্রেয়ীদের কাছে না এসে পারেনি, আর উজাড় করে দিয়েছিল নিজেকে। এই প্রথম। মৈত্রেয়ী অবাক হয়ে শুনল বনবিথিকা হয়ে ওঠার রূপকথার মতো গল্প, বৈশানরের সমস্ত কথা। বিশ্বাস হচ্ছিল না মৈত্রেয়ীর নিজেরও। ঘোর ভাঙল বনার প্রশ্নে। বনা ওকেই জিজ্ঞেস করছে, আমার মতন এমন একটা মেয়েকে ডাক্তার বৈশানর ব্যানার্জির মতন মানুষ কি করে মৈত্রেয়ীদি?
আমি তো সব ব্যাপারে সব জায়গায় ব্যর্থ, আর উনি সমস্ত কিছুতে 100-র মধ্যে 100। চেহারাতেও সেই উনি আমাকে। কথা শেষ করতে পারল না। মৈত্রেয়ী উঠে এসে ওর পাশে বসল। রোগা কালো হাতখানা পরম মমতায় নিজের ম্যানিকিওর করা সুন্দর হাতে তুলে নিল। পুরো ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও আস্তে আস্তে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। মগ্ন হয়ে দেখতে দেখতেই আপনা থেকেই তার ঠোঁট নড়তে লাগলো। তোর এই ফেলিওরই তোর অ্যাসেট বনা। জীবনের সব জায়গায় ব্যর্থ হয়েছিস বলেই এই এক জায়গায় জিতে গেলি, যেটা আমি পারিনি, 3-3বার চেষ্টা করেও পারিনি। ডক্টর বৈশ্বনাথ ব্যানার্জির মতন সব দিক থেকে সাকসেসফুল মানুষও পারেননি। ওই রকম চেহারা, নাম, যশ, টাকা পয়সা সমস্ত কিছু থাকা সত্ত্বেও এই একটা ব্যাপারে আমরা পুরোপুরি ফ্লপ, ফেলিওরও। তার নাম ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা, যেটা বাইরের সব কিছু থাকলেও পাওয়া যায় না, চেষ্টা করে বা জোর করে আদায়ও করা যায় না। এই জিনিস ঈশ্বরের দান, একমাত্র তিনি দিলে তবে দুহাত পেতে নেওয়া যায়। 1বার কি 3বার কি 100বার বিয়ে করলেও এই দুষ্প্রাপ্য ধন মেলে না। গলা ধরে এলো মৈত্রেয়ীর। বনার মাথায় হাত রেখে গাঢ় স্বরে বলল, তোর মধ্যে ঈশ্বরের এই করুণা আছে বনা, প্রবলভাবে আছে। বৈশ্বনাথ ব্যানার্জি সেটা বুঝতে পেরেছে, দেখতে পেয়েছে, যেটা আর কেউ পারেনি। সেই জন্যেই তুই নিজের ভেতরে এই জোর পেয়েছিস বনা, এভাবে জেগে উঠতে পেরেছিস। একে নষ্ট করিস না। অনেকক্ষণ হাত ধরে চুপচাপ বসে রইল দুজনে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছে। খেয়াল করেনি কেউই। ঘর জুড়ে ঘোর নামা আবছা অন্ধকার। চমক ভাঙল মৈত্রেয়ী চৌধুরীর। আদর করে ওর মাথাটা নেড়ে দিয়ে বলল, অমৃত। অনেককাল আগের আর এক মৈত্রীর মতন আমিও ভাবতাম, যা দিয়ে অমৃত পাবো না তা নিয়ে কি হবে, কিন্তু তুই পেয়েছিস। এর নামই অমৃত। এই অমৃতের ছোঁয়াতেই তুই রাতারাতি তোর মায়ের দেওয়া অত সুন্দর নাম বনবিথিকা হয়ে উঠলি বনা। ওরকম সুন্দর হয়ে উঠলি, একে হেলায় হারাস না। বনা আকুল হয়ে বলে উঠল, তোমার কথা আমি যে কিচ্ছু বুঝতে পারছি না মৈত্রেয়ীদি। হাসল মৈত্রেয়ী, বুঝতে হবে না, এখন বাড়ি যা। ডক্টর বৈশ্বনাথ ব্যানার্জি কবে ফিরবেন? নিমেষে উজ্জ্বল হয়ে উঠল বনা। উঠে দাঁড়ালো যে রিজু টানটান মেয়ে, সে বনবিথিকা। আলো জ্বলা মুখে বলল, 2 দিনের জন্য গেছেন, কালই তো ফেরার কথা। ওকে দেখতে দেখতে নিজের শূন্য ভেতরটা ভরে উঠতে লাগলো মৈত্রেয়ী চৌধুরীর। ঠিকই বলেছে সে, অমৃতের ছোঁয়াই লেগেছে এতদিনের কিছু না পাওয়া মেয়েটার। ঠাট্টার ছলে হাসতে হাসতে সে কথাটাই বলল, হাতের কাছে আয়না থাকলে তোর সামনে ধরতাম, তাহলে দেখতে পেতিস আমি ঠিক বলেছি কি না। ওই নাম শোনা মাত্র যে তোর চেহারা পাল্টে গেল বনা, তুই নিজেই নিমেষে পুরোপুরি পাল্টে গেলি। কি সুন্দর লাগছে তোকে, সত্যি তুই এখন বনবিথিকা। 30 বছরে এই প্রথম এমন অসম্ভব ভালো লাগার লজ্জা পেল এতকালের ভালো মেয়ে। আবেশে বুঝে আসতে চাইল চোখ। এক মধুর মোদির বাতাসের ছোঁয়া পেয়ে থির থির করে কেঁপে উঠল গহীন অরণ্যের ছায়াঘন তরুশ্রেণী, বনবিথিকা। সাদা পোষ্যে গাড়িটা রাজহাঁসের মতো ভাসছিল। তার মধ্যে ভাসছিল ওরা দুজন, বৈশ্বনাথ আর বনবিথিকা। রাজহাঁসের মতন এই সাদা পোষ্যে ডক্টর বৈশ্বনাথ ব্যানার্জির স্পেশাল অর্ডারে আনানো। সাধারণত এইরকম দুধ সাদা পোষ্যে সচরাচর চোখে পড়ে না। বৈশ্বনাথ ঠিকই করে রেখেছিল, তার এই প্রিয় পোষ্যেতেই সওয়ারি করে বরাবরের মতন নিয়ে আসবে তার বনবিথিকাকে। কিন্তু সেটা যে আজই এভাবে ঘটে যাবে ভাবতে পারেনি। এখন মনে হচ্ছে এটাই বরং ভালো হলো, যেটা ঘটাচ্ছিল সেটা ঘটে গেল।
জীবন বড় বিচিত্র। তার হিসেবের সঙ্গে নিজেদের কষে রাখা অঙ্ক মেলে না। এই স্পেশাল রাজহংসী গাড়িতে বৈশ্বনাথ ব্যানার্জি তার বনবিথিকাকে সঙ্গী করে পাড়ি দিল। এই যুগলযাত্রা সারা জীবনের। এই পাড়ি এক বিশাল পাওয়া। দুজনের দুজনকে নিজের কাছে পাওয়া, নিজের করে পাওয়া। এই কিছুক্ষণ আগে পর্যন্ত কম লড়াই করতে হয়নি এর জন্য। তবে আসল যুদ্ধটা করল বনবিথিকা। সেনগুপ্ত বাড়ি একটা এসপার ওসপারের জন্য তৈরি হয়েই অপেক্ষা করছিল। প্লেন ল্যান্ড করার পরেই বৈশ্বনাথ ব্যানার্জি ফোন করে বন্ধু সমরেন্দ্রকে জানিয়ে দিয়েছিল, আজই সে বিশেষ কারণে সকলের সঙ্গে কথা বলতে আসবে সন্ধে নাগাদ। সবাই যেন থাকে সেই সময়। এতদিনের বন্ধু সমর এই প্রথম বৈশ্বনাথকে তুমি করে বলেছিল। খানিকক্ষণ চুপ করে থেকে জবাব দিয়েছিল, ঠিক আছে, এসো। আর একটিও শব্দ খরচ না করে ফোন কেটে গিয়েছিল তার দিক থেকে। বৈশ্বনাথ জানত ঝড় উঠবে, বিশাল ঝড়, আর সেই ঝড়ে উড়িয়ে নিয়ে আসা সহজ হবে বনবিথিকাকে। কিন্তু সেটা যে আজই এভাবে ঘটে যাবে, ওই বাড়ি যে এমন এক মোক্ষম প্ল্যান এঁটে রেখেছিল মেয়েকে বরাবরের মতন বন্দি করার জন্যে, শুধুমাত্র নিজেদের স্বার্থে, সেটা চিন্তা করতে পারেনি। একতলার বড় বসার ঘরটাতে সবাই জড়ো হয়েছিল। বাড়ির কর্তা মানবেন্দ্রবাবু, দুই ছেলে, সমরেন্দ্র, অমরেন্দ্র, তাদের দুই বউ, এমনকি দরজার আড়ালে দাঁড়িয়ে রামুও এতে সামিল। সেটা দেখেও না দেখার ভান করে রইল সবাই। আর ছিল মৈত্রেয়ী। বনা নিজে গিয়ে তাকে ডেকে নিয়ে এসেছিল। কেউ কিছু বলতে পারার আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিল, দরকার হলে আমার তরফে মৈত্রেয়ী দিয়ে কথা বলবে। আপত্তি চোখে মুখে পরিষ্কার ফুটে উঠেছিল প্রত্যেকেরই, কিন্তু কেউই বনার কথার পিঠে কিছু বলতে পারল না। এই প্রথম। ঘড়ির কাঁটা ধরে সময় মতো এসে পৌঁছল বৈশ্বনাথ। কোনো ভনিতা না করে সোজা বলে দিল, বনার ব্যাপারে আমি ডিসিশন নিয়েছি। ওর দায়িত্ব আমি নিলাম। ইনফ্যাক্ট ওকেই নিলাম আমি। বনা অ্যাডাল্ট, তারও এই মত। অর্থাৎ অ্যাডাল্ট মেয়ের এই মতের পর আর কারুর মতামতের বা ইচ্ছে অনিচ্ছের কোনো প্রশ্ন ওঠে না। এটাই সকলকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া এবং জানিয়ে দেওয়া। প্রথমেই সপাটে একথা বলে বসবে বৈশ্বনাথ, সেটা না ভাবলেও এরকমই কিছু শোনার অপেক্ষায় প্রস্তুত হয়েছিল এরা। গলা খাঁকারি দিয়ে শুরু করলেন হেড অব দ্য ফ্যামিলি মানবেন্দ্র বাবুই। মুখ খুললেন, বুঝলাম, কিন্তু তুমি বনাকেই বা নেবে কিভাবে? আর ওর দায়িত্বটাই বা নেবে কবে থেকে? তোমার তো এখনো পর্যন্ত ডিভোর্সই হয়নি। কবে হবে সেটাও বোধহয় জানো না। তাহলে কোন পরিচয়ে বনাকে এবং বনার দায়িত্ব নেবে তুমি? সবার আগে এটা পরিষ্কার হওয়া দরকার। থমকে গিয়েছিল বৈশ্বনাথ ব্যানার্জির মতন পুরুষও। সামলে নিয়ে বলেছিল, এতদিন দরকার হয়নি বলে ও ব্যাপারে নিজের থেকে এগোয়নি, কিন্তু এবার যা করার করব, যত তাড়াতাড়ি সম্ভব যাতে ডিভোর্সটা। তাকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে ক্রিজে নামল সমরেন্দ্র। ছোটবেলার বন্ধু সমর ফের তুমি করে কেটে কেটে শান দেওয়া গলায় বলে উঠল, সেটাই বরং তুমি আগে করে নাও বৈশ্বনাথ। তারপর বনাকে আর বনার দায়িত্ব নেবার কথাটা ভেবো। জলে তো পড়ে নেই। এতকাল ধরে ওকে আর ওর দায়িত্ব যারা নিয়ে এসেছে, এখনও তারাই নিতে পারবে। বৈশ্বনাথ জানত বাধা আসবে, প্রচণ্ডভাবেই আসবে। তবু সেই ছেলেবেলা থেকে সবচেয়ে কাছের বন্ধু, যে সবসময় কারণে অকারণে ওর কাছেই ছুটে ছুটে যেত, সেই সমরের থেকেই এরকম ভাষায় ধাক্কাটা আসবে। হজম করতে একটু সময় লাগলো। সেই সুযোগে ছোট ভাই অমরেন্দ্র নিজের দাদার থেকেও বেশি বৈশ্বনাথের কাছেই তার সমস্ত দাবি আবদার নিয়ে আসা অমর একেবারে বিশ্রী চাঁচাছোলাভাবে বলে দিল,
বৈশ্যানরদা, তোমার বউ যেভাবে সব লুটেপুটে নিয়ে চলে গেছে, ডিভোর্স তুমি সহজে পাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। তাও যা অগাধ টাকা তোমার, তোমাকে ডিভোর্স দিলে তবে তো। তাই বনাকে নেওয়া কি বনার দায়িত্ব ফায়িত্ব নেবার কথা ভুলে যাও। আর ফ্যামিলি প্রেস্টিজ বলেও তো একটা ব্যাপার আছে। এ বাড়ির মেয়ে তো তোমার কেপ্ট হয়ে থাকতে পারে না। আস্তে আস্তে রক্তিম হয়ে উঠেছিল বৈশ্যানর। মৈত্রী চৌধুরী ক্রমশ ইস্পাত কঠিন, আরও ধারালো। নিষ্কম্প প্রদীপ শিখার মতো স্থির দাঁড়িয়ে বনা, কেবল জ্বলতে থাকলো চোখ দুটো। আর ওদিকে এমন জুৎসই প্যাচে ফেলতে পারার চাপা খুশি চলকে উঠছিল সকলের চেহারায়। এবার যোগ দিল বাড়ির বড় বউ। বৈশ্যানরকে খুশি করতে যে এতদিন অস্থির হতো, সেই এখন খুশি খুশি মুখে দেওর অমরের কথায় সায় দিয়ে ঘন ঘন মাথা নেড়ে প্রশ্ন করল, কি বৈশ্যানরদা, কি বলবেন এবার? ঠিকই তো বলেছে অমর। আপনিও তো নিশ্চয়ই চান না যে কথাটা ও বলল বনা সেইভাবে আপনার দায়িত্বে থাকুক। যে ছোট বউ বড় জায়ের সঙ্গে লাগাতার কম্পিটিশন করত বৈশ্যানরের সমস্ত ব্যাপারে, সেও কুট করে হুল ফোটালো, আপনি আগের কাজটা আগে করুন বৈশ্যানরদা। ডিভোর্সটা নিয়ে তারপর বরং বনা আর বনার দায়িত্ব নেওয়ার আলোচনায় আসুন। তখন আমরা মন দিয়ে আপনার কথা শুনব। দরজার আড়ালে রামু পর্যন্ত মুখ লুকিয়ে হাসছে। টকটকে লাল হয়ে উঠল বৈশ্যানর। ভয়াবহ রকমের আগুনে লাল তার ভেতর বার। খাপখোলা শানিত তরোয়াল হয়ে উঠে দাঁড়িয়েছে মৈত্রেয়ী। শুধুমাত্র নিজেদের স্বার্থে এমন নোংরা জায়গায় টেনে নামাচ্ছে ব্যাপারটা। এইভাবে বন্ধ করে দেবে একটা মেয়ের ভবিষ্যৎ। একই সঙ্গে কিছু বলতে চেয়েছিল বৈশ্যানর ব্যানার্জি আর মৈত্রেয়ী চৌধুরী, কিন্তু তাদের থামিয়ে দিল আর কেউ নয়, বনা। এক অদ্ভুত দ্যুতি চলকাচ্ছিল তার কালো মুখে। সবাইকে চমকে দিয়ে এই প্রথম কথা বলে উঠল সে। কোনো তাপ, উত্তাপ বা উত্তেজনার ছিটেফোঁটাও নেই। বলল, তাহলে এবার আমার কথাটা আমিই বলি। ধীর স্থির স্বরে একটা না জীবনের সবচেয়ে লম্বা কথাটা বলে গেল এই প্রথম। যেন নিজের মুখোমুখি দাঁড়িয়ে নিজের কাছেই নিজে এক দীর্ঘ সওয়াল করল। আমি শুধু বনা নই, আমার মায়ের দিয়ে যাওয়া পরিচয়ের বনবিথিকা, 30 বছর পার করা প্রাপ্তবয়স্ক মহিলা। আমি পরিষ্কার জানাচ্ছি, আমার ভবিষ্যৎ পরিচয় নিয়ে এই প্রহসনের কোনো দরকার নেই। আমার পরিচয় আমি নিজে, আমার মায়ের দিয়ে যাওয়া বনবিথিকা। আর দায়িত্বের কথাই বলি, আমার কোনো দায়িত্বই এ যাবৎ এ বাড়ির কেউই নেয়নি। আগাছার মতোই জন্ম থেকে নিজের দায়িত্বে বেড়ে উঠেছি, বেঁচে আছি। বরং এ বাড়ির একের পর এক সমস্ত দায় দায়িত্ব আর কর্তব্যের ভার আমার ওপর পড়েছে। পরিবারের সবচেয়ে ছোট হয়েও মুখ বুজে এতকাল ধরে আমি তো আমার সাধ্যমতো পালন করে গেছি। কিন্তু এই মুহূর্ত থেকে আমি সব কিছু ছেড়ে দিলাম। একটা কথা সকলকে পরিষ্কার বলছি, আমি যেমন সেটা পুরোপুরি মেনে নিয়েই যিনি এই আমাকে আর আমার সত্যিকারের দায়িত্ব নিতে আজ এই প্রথম সম্মান দিয়ে এগিয়ে এলেন, তার ডিভোর্স পাওয়া বা না পাওয়াতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ এতদিন এ বাড়িতে এভাবে সকলের কিপিংয়ে থেকেও যদি কেপ্ট না হই, তাহলে ওনার কাছে থেকেও হব না। পড়াশুনো কম করলেও এই সত্যটা বুঝতে পেরেছি। সকলকে স্তব্ধ করে দিয়ে তীক্ষ্ণ বিদ্রূপে ঝলসে উঠল কালো মেয়ে। আর ফ্যামিলি প্রেস্টিজ, 30 বছরের উপর এই ফ্যামিলিতে বিনা মাইনের চাকরি করছি। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তামাশা দেখছে আর শুনছে যে রামু, এবং সেটা জেনেও প্রেস্টিজ যায়নি যে ফ্যামিলির, তাদের বলছি, রামু আর ঠিকে কাজের মেয়েটারও আমার থেকে অনেক বেশি দাম, অনেক বেশি কদর এখানে। ওরাও সেটা খুব ভালো করেই জানে এবং বোঝে।
ফ্যামিলির লোকেদের আচরণেই টের পেয়ে যায়। এতেও যদি এবারের সকলের ফ্যামিলি প্রেস্টিজ বজায় থেকে থাকে, তাহলে আমি না থাকলেও থাকবে, কারণ প্রয়োজনের যোগানদার ছাড়া আমি তো এই ফ্যামিলির আর কিছু নই। একটু থামল, আর একটু হাসল, তারপর শেষ কথাটা বলল, তবে অসুবিধে হবে, এতদিনের অভ্যেস, তাই প্রথম প্রথম সকলেরই খুবই অসুবিধা হবে, এমনকি এই ফ্যামিলির মোটা মাইনের কাজের লোকেদেরও। আর অসুবিধে হতে হতেই সেটাও এক সময় অভ্যেস হয়ে যাবে। শুধু এইটি আমি সঙ্গে নিলাম। উঁচু করে জিনিসটা দেখালো, মায়ের বাঁধানো ছবি, যা শুধু ছোট্ট ঘরে এতকাল ধরে ওর সঙ্গে ছিল। বাড়ির সকলের ধৈর্যের বাঁধ এবার একসঙ্গে ভাঙল। চিৎকার করে উঠল একসঙ্গে, সঙ্গে নিলাম মানে? কোথায় যাচ্ছিস তুই, দুশ্চরিত্র বদমেয়ে? মানবেন্দ্রবাবু কাঁপতে কাঁপতে গর্জে উঠলেন, এই, তোরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিস? ধর ওকে, টেনে এনে ঘরে তালা বন্ধ করে রেখে দে। এত বড় সাহস, নষ্ট বদমাইশ মেয়ে! এগিয়ে এলো দুই দাদা, সমর অমর। গলা টিপে মেরে একবারে পুঁতে রেখে দেব, এত বর বেড়েছে, যা ভেতরে যা। তেড়ে এলো দুই বউও, স্বামীদের ভেঙচে বলল, মুখে কথা বলে কোনো কাজ হবে না, মেরে পা ভেঙে দাও আগে, তারপর দেখি কি করে বেরোয়। কত বড় শয়তান, এক কাপড়ে বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে আমাদের মুখ পোড়াতে। বনা নয়, বনবিথি কোনো দিকে ভ্রুক্ষেপ না করে ছবিখানা নিয়ে দরজার দিকে পা বাড়ালো। কোথায় যাচ্ছে বা যাবে নিজেও জানে না। আটকাতে ছুটে আসছিল সবাই। ওকে আড়াল করে ঢাল হয়ে দাঁড়ালো ডক্টর বৈশ্যানর ব্যানার্জি এবং মৈত্রেয়ী চৌধুরী। এতক্ষণে কথা বলল বৈশ্যানর। 5 ডাকা মেঘের মতন ভয়ঙ্কর হয়ে উঠেছিল তার গলার স্বর। সাবধান, কেউ আর এক পা এগোলে আমি ভুলে যেতে বাধ্য হব এ বাড়ির সঙ্গে আমার এতদিনের সম্পর্ক। মেসোমশাই, সমর, অমর, আমাকে যেন কারোর এগেনস্টে এক্সট্রিম স্টেপ নিতে না হয়। সকলেই জানে আমার কন্ট্যাক্ট, আমার সোর্স, যা আমি এতকাল এ বাড়ির ভালোর জন্য ব্যবহার করেছি। মুহূর্তে কুঁকড়ে গেল সবাই। মৈত্রেয়ী চৌধুরীর গলা চাবুক হয়ে আছড়ে পড়ল দুই বউয়ের ওপর। তোমরা সতী সাবিত্রী ঘরের বউ, নষ্ট নোংরা মেয়েকে ঘরে তুলে ঘর বরবাদ করতে এসো না, নিজেরাই তাহলে বরবাদ হয়ে যাবে। আমি একাই এখানে দাঁড়িয়ে সেটা করে দেব, সে ক্ষমতা আমার আছে। কাঠপুতুল হয়ে দাঁড়িয়ে রইল দুই বউ। মৈত্রী এবার বনবিথির হাত ধরল। চল, আয় আমার সঙ্গে, ডাকলো বৈশ্যানরকে। ডক্টর ব্যানার্জি, আপনি আসুন আমার বাড়ি, এর পরের ব্যবস্থা আমার ওখান থেকেই হবে। এবার মৈত্রেয়ীকেই টার্গেট করে শেষ চেষ্টা করে উঠলেন সেনগুপ্ত বাড়ির কর্তা মানবেন্দ্রবাবু। এগোতে সাহস হলো না। যেখানে আটকে গিয়েছিলেন সেখান থেকেই ধিক্কার দিয়ে বলে উঠলেন, 3 বার বিয়ে ভাঙা মেয়ে তুমি, কি বুঝবে তুমি পারিবারিক মান মর্যাদা? ওকে যে হাত ধরে বের করে নিয়ে যাচ্ছ, জেনে রেখো এ বাড়ির দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে গেল ওর কাছে। যেতে যেতে ঘাড় ঘুরিয়ে হাসল মৈত্রেয়ী। ঠিকই বলেছেন মেসোমশাই, 3বার বিয়ে ভাঙা বলেই বিয়ে শাদিতে আর ভরসা নেই। আর পারিবারিক মান মর্যাদা তো আপনাদের দেখেই বুঝেছি বনাকে দিয়ে। তবে চিন্তা করবেন না, ডক্টর বৈশ্যানর ব্যানার্জির মতন মানুষ, ওকে আর ওর দায়িত্ব নেওয়ার পরেও যদি অন্য কোনো দরজায় গিয়ে দাঁড়ানোর দুর্ভাগ্য কখনো ওর হয়, তাহলে আমার বাড়ির দরজা বরাবরের মতন খোলা রইল। তবে গ্যারেন্টি দিচ্ছি সেরকম ঘটনা ঘটবে না। যা দুর্ভোগ ওর ছিল সব এখানেই শেষ। কাঠ হয়ে নির্বাক দাঁড়িয়ে রইল সবাই। তাদের চোখের ওপর দিয়ে বেরিয়ে গেল ওরা 3জন, বৈশ্যানর, মৈত্রেয়ী আর বনা। বনা নয়, সমস্ত বাধার পাঁচিল ভেঙে আজন্মের এক রুদ্ধ কারাগারকে নস্যাৎ করে উঁচু মাথা শক্ত পায়ে বেরিয়ে এলো যে রিজু মেয়ে, সে বনবিথিকা। আলোয় আলোয় ঝলমল করছিল
বিশাল চৌধুরী বাড়ির প্রাসাদপুরী। গোটা বাড়িতে সমস্ত আলো জ্বালিয়ে দেবার হুকুম দিয়েছে মালকিন মৈত্রেয়ী চৌধুরী। তার অর্ডারে ফুল, মিষ্টি আর সব থেকে বড় হোটেলের খাবারের রাশিকৃত প্যাকেট আসছে তো আসছেই। সেগুলো সামাল দিতে হিমশিম খাচ্ছে অতগুলো কাজের লোক। হিমশিম খাচ্ছে মৈত্রেয়ীও। কোনটা ছেড়ে কোনটা পরাবে বনাকে। আলমারি খুলে বের করেছে শাড়ির স্তূপ। বাছাই চলছে তো চলছেই। শেষ পর্যন্ত পছন্দ হলো গাঢ় সবুজ ভেলভেট বর্ডারের গোল্ডেন রঙের পাটোলা সিল্ক। জোর করে ধরে বেঁধে মেয়ে সাজালো মৈত্রেয়ী। জবরদস্তি পরিয়ে দিল তার সঙ্গে মানানসই সরু সোনার সেট। মুখে হালকা মেকআপ, চোখে কাজল পেন্সিলের সূক্ষ্ম টান, ঠোঁটে লালচে লিপস্টিকের মৃদু ছোঁয়া, একরাশ রুক্ষ চুল এলো খোঁপার শাসনে বন্দি, তাতে জড়ানো সুগন্ধি জুঁইয়ের গোড়েমালা। নিজেরই আশ মিটছিল না দেখে। কপালে ছোট্ট বিন্দির শেষ রূপটান দিয়ে মুখখানা নিজের দুহাতে নিয়ে মাথায় চুমু দিয়ে বলে উঠল, এ তো দিব্য সুন্দরী। কোথায় ছিল এই মেয়ে? মস্ত হলঘরের বিশাল ড্রয়িং রুমে বসেছিল ডক্টর বৈশ্বনর ব্যানার্জি। বনাকে নিয়ে সেখানে এসে দাঁড়ালো মৈত্রেয়ী। বলে উঠল, দেখুন তো একে চিনতে পারেন কি না? বসা থেকে নিজের অজান্তেই আস্তে আস্তে উঠে দাঁড়ালো বৈশ্বনর। দু চোখ ভরে দেখতে লাগলো তার এই নতুন বনবিথিকা। তার ছায়াঘন নীড়, যার জন্য দগ্ধ দেহমনে আকণ্ঠ পিপাসা নিয়ে দিগ্ভ্রান্ত হয়ে সে ছুটে মরছিল। দেখতে পায়নি, বড় কাছে ছিল বলেই চোখে পড়েনি এতকাল। ওদের বসিয়ে রেখে বেরিয়ে গেল মৈত্রেয়ী। আরও একটু কাজ বাকি আছে তার। বাড়িতে এসে মৈত্রেয়ী বলেছিল, এখন আমার কাছেই থাকুক বনা, যতদিন না ওদিকের একটা সুরাহা হয়। এই প্রথম নিজের মতামত দিতে পারেনি ডক্টর বৈশ্বনর ব্যানার্জি। জিজ্ঞাসু চোখে তাকিয়েছিল ওই মেয়ের দিকে। আর ওই নিতান্ত সাধারণ মেয়ে দৃঢ় গলায় ব্যক্ত করেছিল তার প্রথা ভাঙার সিদ্ধান্ত। না, আমি আজই আমার নিজের জায়গায় যাব। তার জন্য যদি ওনার ওদিকের কোনো সুরাহা কোনোদিনই না হয়, তাহলেও আমার কিচ্ছু যায় আসে না। এ কথা তো আমি আগেও বলেছি। অবশ্য ওনার কথাটা আমার জানা হয়নি। ওনার যদি কোনো অসুবিধে থাকে। কথা শেষ করতে দিল না বৈশ্বনর। ওর ঠোঁটে নিজের হাত চাপা দিয়ে মুখ বন্ধ করে দিল। একই প্রতিধ্বনি করে উঠল সেও। না, আজকেই আমাদের দুজনের ঘরে যাব আমরা। এটাই আশা করেছিল মৈত্রেয়ী চৌধুরীও। রাজসিক খাওয়া দাওয়ার পর দুজনকে নিয়ে শ্বেতপাথরের ঠাকুর ঘরে গেল মৈত্রেয়ী। আরাধ্য বিগ্রহের সামনে মাথা ঠেকিয়ে প্রণাম করে উঠে দাঁড়িয়ে দুজনের দিকে দুহাত মেলে দিয়ে ডাকল, তবে আসুন ডক্টর ব্যানার্জি, আয় বনা, আমার যেটুকু করার বাকি আছে করে দিই। মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করল বনাও। ধীর পায়ে গিয়ে দাঁড়ালো মৈত্রেয়ীর একপাশে। হাত জোর করে দাঁড়ানো বৈশ্বনর ব্যানার্জি এগিয়ে গেল তার অন্য পাশে। দুজনের মধ্যিখানে মৈত্রেয়ী চৌধুরী বৈশ্বনরের রক্তিম হাতের পাতায় তুলে দিল বনবিথিকার কৃষ্ণ কৃশকর। হাতে হাত ভরে দিয়ে চোখ বুজে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর জলে ভরা চোখ খুলে অলৌকিক হাসির আলোয় মুখ ভাসিয়ে বলল, এতটুকুই আমি জানি। রুদ্রপলাশের হাতে আজ আমি আমার কৃষ্ণকলিকে তুলে দিলাম। বৈশ্বনরের দু চোখ এক অদ্ভুত অনুভূতিতে শিরশিরিয়ে উঠল। বনবিথিকার সমস্ত শরীর ছেয়ে সারা জন্মের কান্না ঝেপে এলো। রুদ্ধ ভেজা স্বরে জিজ্ঞেস করল, আর তুমি কি মৈত্রেয়ীদি? মৈত্রেয়ী সে জিজ্ঞাসার জবাব দিল মনে মনে, আমি নাগকেশর। ফনা তুলতে পারি বলেই টিকে আছি। মুখে বলল, চল তোদের এগিয়ে দিই। সাদা ধবধবে রাজহাঁসের মতো গাড়িটা ভাসতে ভাসতে এগিয়ে চলল নাগকেশরকে পেছনে ফেলে, রুদ্রপলাশ আর কৃষ্ণকলিকে নিয়ে। যতক্ষণ দেখা যায়
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল মৈত্রেয়ী। দেখল কি অপরূপ এক সুখের ঘোরে বুঁদ হয়ে ভেসে চলেছে ওরা, বৈশ্যানর আর বনবিথিকা। এতক্ষণ আপনারা শুনলেন সর্বাণী মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস বসন্তবেলার দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ফলো করে নেবেন। পরের দিন আসবো নতুন গল্প নিয়ে আপনাদের কাছে। আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।